54 বছর পরে এসে বিরোধী দল হওয়ার চান্স পাইছে এবং বাংলাদেশের পলিটিক্যাল প্রেক্ষাপটে যে ধরনের মনে করেন যে কমপ্লেইনের এগেইনস্টে তারা পলিটিক্স করে সেই দিক থেকে এটা তাদের জন্য কম না। শফিক সাহেব স্টেজে পড়ে গেলেও জামায়াত কিন্তু দাঁড়ায় গেছে মোটামুটি। জামায়াত সন্তুষ্ট এবং বিএনপির সাথে মানে ভদ্রলোকের মতো চলার সিদ্ধান্ত নিয়েছে। মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি সংসদের দিকে তাকান তাহলে দেখবেন যে সরকারি দলের ভদ্রতা শিখাইতে গেছে হচ্ছে শফিক সাহেব আর সংসদীয় পদ্ধতি শিখাইতে গেছে হচ্ছে সালাউদ্দিন সাহেব। বাংলাদেশের জনগণ কি সত্যি বুঝতে পারছে যে বিশ্ব রাজনীতিতে তারা একটা খেলার মধ্যে পড়েছে এবং এটা আমরা আসলে কোথায় এখন দাঁড়িয়ে আছি, বা এটা কি আস্তে আস্তে সংঘাতময় পরিস্থিতিটাকে আরও বেড়ে যাবে কি না, নাকি দেশ আস্তে আস্তে আবার স্টেবিলিটির দিকে যাবে, কি মনে করছেন আপনি? বলা ডিফিকাল্ট। ধরেন আপনার মতো যারা সচেতন আছে তাদের জন্য এটা হয়তো একটা ইজি আনসার, বাট ধরেন তারেক রহমানের দেওয়া ফ্যামিলি কার্ড পাওয়ার পরে যখন একজন ভদ্রমহিলা বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই ভদ্রমহিলা ঠিক আসলে কতটুকু বোঝে জিও পলিটিক্স সেটা নিয়ে আবার প্রশ্ন থেকে যায়। আমি মাঝে মাঝে সিএনজি ড্রাইভার ভাইদের সাথে কথা বলি, এরা খুব চমৎকারভাবে অর্থনীতি বোঝে। এবং একজন ভাইয়ের সাথে আমি কথা বললাম, উনি সম্ভবত কাতার অথবা কোথাও থেকে আসছে। তো ওনার সাথে আমার জার্নি টাইম ছিল 40 মিনিটস। আচ্ছা, এই 40 মিনিটসে উনি আমাকে যতগুলো কথা বললো একটা উনার নিজের কথা বলে নাই, প্রত্যেকটা দেশের কথা বলছে, পলিটিশিয়ানরা কী ভুল করতেছে সেটা বলতেছে, কেন ট্রাফিক সিস্টেমের সমস্যা হচ্ছে, জ্বালানি কেন ঠিক হচ্ছে না, ঠিক আছে, কেন বাহারাইনে এই জিনিসটা এরকম হয়, বাহারাইনের রাস্তায় কেন ভাত পড়ে থাকলে সেটা তুলে খাওয়া যায়, বাংলাদেশে কেন হয় না। হি ওয়াজ টকিং লাইক দ্যাট। তো আপনারা তো আমাদেরকে পডকাস্ট নিয়ে আসেন, মাঝে মাঝে ওনাদেরকে নিয়ে আসেন, ইউ উইল মানে ফাইন্ড এ লট অফ ইনসাইট। আল্লাহ জানে এটা কেমনে হয়, আমি জানি না। সিএনজির ভিতরে তো লোকজন খুব একটা এগুলো নিয়ে আলাপও করে না। উবারে তো ধরেন দুজন মিলে বসলে অনেক আলাপ হয়, যেহেতু একটা কোয়াইট এনভায়রনমেন্ট থাকে, এসি থাকে, বাট ওখানে তো প্রচণ্ড শব্দ হয়। তার মানে কি? তার মানে ও তো বই পড়ে শিখতেছে না, তার মানে সে দেখে দেখে এবং তার সাথী ভাই যারা আছে তাদের সাথে চায়ের আড্ডায় এই জিনিসগুলো সে আলোচনা করে, অথবা আপনার আমার যে পডকাস্টগুলো আছে এগুলো সে তার মানে অবসর সময় দেখে। হ্যাঁ, সো সেই প্রেক্ষিতে মনে করেন যে আপনি যদি ওই লটটা বলেন তাহলে একটা লট আছে যারা এই জিনিসটা নিয়ে অ্যাওয়্যার আছে। আবার ধরেন ইয়াঙ্গার জেনারেশন যারা আছে এদের ভিতরে আমি দুই ধরনের দেখছি। একদল আছে খুব অ্যাওয়্যার, ঠিক আছে, কিন্তু আরেকদল আমি দেখছি যে হাদির ছবি লাগাই দিয়ে সেও মানে অদ্ভুত সব জিনিস করতেছে। হি ইজ এ টোটাল বট। বুঝতে পারছি, ঠিক আছে। সো দিস ইজ এ সোসাইটি, ইউ হ্যাভ টু টেক এভরিথিং। ইতিহাসের আলোকে বললে বাংলাদেশের সবচেয়ে বড় ভবিষ্যৎ হুমকিটা কি অন্য কোনো দেশ, নাকি অভ্যন্তরীণ কোনো মানে নিজস্ব অনৈক্য? অন্য কোনো দেশের প্ররোচনায় অভ্যন্তরীণ অনৈক্য, এটা হবে, এটাই হবে। শেষ কোশ্চেনে যাওয়ার আগে শুধু একটু জেনে নিচ্ছি যে রাজনীতিতে আপনার ভবিষ্যতে কি সংঘাত আরও বাড়বে, নাকি আপনি মনে করছেন যে আস্তে আস্তে এটা কমে যাবে? এইটা মানে ইটস নট এ কুইক কোশ্চেন, ইটস এ ভেরি বিগ কোশ্চেন। তারপর কি মনে হচ্ছে মানে আপনি যদি এটা আনসার চান, এটা হ্যাঁ নাতে দেওয়া খুব ডিফিকাল্ট। আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। মাঠে আওয়ামী লীগ নাই এবং আওয়ামী লীগকে বিএনপি আসার পরে প্রথম যে কাজটা করছে, আওয়ামী লীগের টুর্নামেন্টে আসার রাস্তা বন্ধ করছে। ওকে, আনুষ্ঠানিকভাবে বন্ধ। তার মানে রইল মাঠে কারা? রইল মাঠে মনে করেন যে জামায়াতে ইসলাম, বিএনপি তো আছেই, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, আর ধরেন নাই জনতার দলের মতো কয়েকটা ছোটোখাটো দল, নিবন্ধিত দল। তো এখন অল পলিটিশিয়ানসের ভিতরে আপনি সংসদে যারা যেতে পারছে, যেমন আমাদের জনতার দল এবার যেতে পারে নাই, সো আমি আমাদেরটা বাদ দিলাম। সংসদে যারা গেছে তাদের ভিতরে এখন কি হচ্ছে, বিএনপি ধরেন অ্যাবসলিউট মেজরিটি পাইছে, রাইট? অ্যাবসলিউট মেজরিটি পাওয়া মানে কি? তার মানে হচ্ছে সংসদে আপনি যে কোনো প্রস্তাব আনবেন সেটাতে তারা জিতবে। এটা এখন অপোজিশনের পছন্দ হোক বা না হোক, রাইট? আচ্ছা, অপোজিশন খুশি কেন? জামায়াতে ইসলাম তাদের মানে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পেয়ে জীবনে প্রথমবারের মতো মানে বিরোধী দল হওয়ার নসিব হয়েছে তাদের। মানে যেই দলটা মনে করেন 1971 সালের আগ থেকে রাজনীতি করতেছে, সেই রকম পুরাতন একটা দল আজকে এসে 54 বছর পরে এসে বিরোধী দল হওয়ার চান্স পাইছে। এবং বাংলাদেশের পলিটিক্যাল প্রেক্ষাপটে যে ধরনের মনে করেন যে কমপ্লেইনের এগেইনস্টে তারা পলিটিক্স করে সেই দিক থেকে এটা তাদের জন্য কম না। শফিক সাহেব মনে করেন যে মানে শফিক সাহেব স্টেজে পড়ে গেলেও জামায়াত কিন্তু দাঁড়ায় গেছে মোটামুটি, ঠিক আছে। তো এখন এটার আল্লাহ চাইছে এভাবে, এই জন্য এটা হয়েছে। এবং আল্লাহ চাওয়ার পাশাপাশি বিএনপি চাইছে বলে সম্ভবত হয়েছে, রাইট? তাহলে বিএনপি এবং জামায়াত সুযোগ পেলে যুগপৎ ইয়াতে যাওয়ার চেষ্টা করে। এবং আপনি দেখবেন যে যখন শুভেন্দুবাবু বলে
যে বৈধ প্রধানমন্ত্রী আসলে শেখ হাসিনা, তখন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তার সরকারি দল এবং বিরোধী দল কেউই দেখি যে এটা খুব একটা প্রতিবাদ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে জামায়াত সন্তুষ্ট এবং বিএনপির সাথে মানে ভদ্রলোকের মতো চলার সিদ্ধান্ত নিয়েছে। মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি সংসদের দিকে তাকান তাহলে দেখবেন যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, মোর খ্রিশ্চান দেন পোপ, মানে পোপের চেয়েও বড় খ্রিস্টান সে। আচ্ছা, ঠিক আছে? তো সরকারি দলের ভদ্রতা শিখাইতে গেছে হচ্ছে শফিক সাহেব, আর সংসদরে মনে করেন যে সংসদীয় পদ্ধতি শিখাইতে গেছে হচ্ছে সালাউদ্দিন সাহেব। এ তো দেখি আমরা ওই জায়গায়। আচ্ছা, তাহলে রইল বাকি কে? রইল বাকি হচ্ছে এনসিপি। 6টা সিটের বিনিময়ে জুলাই বিক্রি করছে, তো কত দামে বেচছে আল্লাহ জানে। ঠিক আছে? এখন ধরেন মানে যদি এবার ইলেকশনে নাই যাইতো তাহলে কি হারাই যেত? আমরা তো মনে করেন যে একই সাথে তো মোটামুটি আমরা পাইছি, নিবন্ধন পাইছি। যদিও তাদের ব্লেসিং ছিল, তারা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিনজা বাহিনী ছিল। আমি তো সরাসরি বলতাম যে শেখ মুজিবের ছিল বাকশাল 1.0 আর ইয়ার ছিল ইউনূসের নিনজা বাহিনী, যে বাকশাল আপনি এটা 2.0 ও বলতে পারেন। কারণ এই বুড়া ভদ্রলোক, মানে আল্লাহ তারে মানে হায়াত দারাজ করুক, ভালো মানুষ, উনি পলিটিশিয়ানদের যখন ডাকলে পরে করতো কি, 2টা নিবন্ধিত দল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে জামায়াত, আর একটা অনিবন্ধিত দল এনসিপিকে ডাকতো। ঠিক আছে? নোবেল পাওয়া একটা মানুষের মাথায় যদি এইটুক মানে গ্রে ম্যাটেরিয়াল না থাকে যে এটা দৃষ্টিকটু, তাহলে আর কি বলবেন? নোবেল প্রাপ্ত একটা মানুষ দৌড়ায় লন্ডন চলে গেছে। কেন ভাই? আপনি তো মানে নিরপেক্ষ একটা ভেন্যুতে তাকে ডাকতে পারতেন। তার বাসায় গিয়ে আপনি গিয়ে দেখা করে আসছেন, ভোট তো ওই দিনই চলে গেছে ওদিকে সব। পাবলিক বুঝে না, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং আপনি শেখাচ্ছেন। তো যাই হোক, তো এখন এনসিপির জন্য যেটা বলতেছি যে খারাপ লাগে যেটা, যে তারা আজকে বালানশার মতো দেশ চালাতে পারতো, সেই এনসিপি এখন 6 সিট নিয়ে মনে করেন যেখানে ঘোরাফেরা করতেছে। তার ভিতরে হাসনাতের গল্প তো বললামই, যে হাসনাতকে এখন প্রচুর ফান্ড দেওয়া হবে যাতে সে এলাকার কাজ করতে পারে, দেবিদ্দার হয়তো তার এরিয়া, মানে কারণ তাকে জাতীয় ফিগার থেকে লোকাল ফিগারে তাকে কনভার্ট করে ফেলা হবে, রাইট? আচ্ছা, তো এখন কি হবে এর ভিতরে? আবার ধরেন এখন এনসিপি এবং জামায়াত ডাইভোর্সিং সিচুয়েশনে মাঝে মাঝে চলে যায়, থাকবো না কেউ বদ্ধ করে। ঠিক আছে? তো থাকবো না কেউ বদ্ধ করে এই 6 জন নিয়ে আলাদা যেদিন হবেন, ওই দিন তো বিএনপি আরও আপনাকে মানে ইয়ে করে ফেলবে, ক্যানালাইজ করে ফেলবে। আপনি তো তখন মানে ম্যানুভার করার জায়গাই পাবেন না। আর মানে ইয়াঙ্গার যারা ভাবতেছে যে না আবার আন্দোলন করে ফেলবে, ভাই এত সোজা না। একটা আন্দোলন জমতে যে পরিমাণ সময় লাগে, ইটস লাইক মানে মেল অর্গাজম, ইউ জাস্ট ডু ইট ওয়ান্স অ্যান্ড ইমিডিয়েটলি ইউ ক্যানট ডু দ্যাট, ইউ নিড সাম টাইম টু রিগেইন ইট। ঠিক আছে? একটা বিপ্লবের পর অন্তত আরেকটা বিপ্লব 10 to 15 ইয়ার্স। অফকোর্স, মানে গ্লোবাল ট্রেন্ড দেখেন না আপনি। এই জায়গায় মনে করেন যে জেনজির জন্য, জেনএফার জন্য হয়তো একটু গ্রেস দিলেন, তাও তো মিনিমাম 10 বছর। রাইট। সো এই জায়গাটাতে তাহলে আগামী 10 ইয়ার্স ধরে যে সময় আছে, এই সময় কার সময়? এই 10 বছরে তাহলে মানে জামায়াত আর এনসিপির তো আর কিছু করার নাই। তো এই 10 বছর হচ্ছে বিএনপির সময়, রাইট? তাহলে এখন এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে মানুষ এখন একটা থার্ড মানে অপশন খুঁজতেছে, যে সংসদের বাইরে একটা থার্ড অপশন খুঁজতেছে, যেটা ফেয়ার পলিটিক্স হবে। আপনারা কি সেই দিকে যাচ্ছেন কিনা? আমরা ওই চাহিদাটা পূরণ করার চেষ্টা করতেছি। আমরা ইস্যুভিত্তিক জায়গায় আমরা অপ্রয়োজনে সরকারকে সমালোচনা করতে চাই না, কারণ সরকারের কাজ দেশ চালানো, তার দায় আছে। সে যে পরিমাণ মেজরিটি নিয়ে আসছে এটা টিকায় রাখার দায় আছে তার। আপনি তাকে ভাইবেন না যে সে মানে মখমলের আসনে বসে আছে, সে কিন্তু কণ্টকাকীর্ণ একটা আসনে বসে আছে। আপনি আজকে তারেক সাহেবকে, তারপর হচ্ছে সালাউদ্দিন সাহেবকে, তারপর খলিল সাহেবকে সমালোচনা করতেই পারেন, পলিটিশিয়ান হিসেবে আপনার আমাদের সেই ইয়ে আছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কোনটা সমালোচনা, কোনটা নিন্দা, আর কোনটা হচ্ছে বিষোদ্গার। ঠিক আছে? আপনি ধরেন তারেক রহমান সাহেবের মেয়ে যে আছে, তার বিরুদ্ধে আপনি অনলাইনে আজে বাজে জিনিস যেগুলো দিচ্ছেন, এটা তো ধরেন গ্রহণযোগ্যতার লিমিটের বাইরে চলে যাচ্ছে। আপনাকে বুঝতে হবে কোনটা পলিটিক্স, কোনটা স্যাটায়ার, আর কোনটা হচ্ছে অ্যাবসলিউট বট লাইক আচরণ। ঠিক আছে? সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যেটা আছে, এটা বিভিন্ন ধরনের মানে আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে আগাবে সামনে। বাট স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে পাবলিক হঠাৎ করে বুঝতে শুরু করছে যে খালি আন্দোলন করে হয় না, ভোটের গুরুত্বটাও বুঝতে হয়, ভোটটা বিক্রি করে দিলে হয় না। সো যেই ধরেন আমার পার্টির চেয়ারম্যান লালমনিরহাটে এমন একজনের কাছে হাঁটছে
যে লোক মনে করেন যে তার ক্যাপাসিটি, তার নলেজ, তার প্রেজেন্টেশন তার ধারে কাছেই নেই, ঠিক আছে? এখন এলাকার লোক তো ভোট দিচ্ছে তাকে, এখন ভোট দিয়ে মাথা চাপাচ্ছে, রাইট। ঠিক আছে? এখন যখন আমার চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল যখন ওই যে যাদের হাত পা নাই তাদের জন্য প্লাস্টিকের হাত পা নিয়ে গেছে, বিনামূল্যে বিতরণ করতেছে, তখন দেখি যে তারা এসে বলতেছে যে বাহে কারে কি দিলাম ভোট, এই সেই আনতে। তো মেবি আই থিঙ্ক ওই যে আপনি যেটা বললেন যে অ্যাওয়ারনেস জিনিসটা ডিফার করে। আপনার আপটেক, আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনি একরকমভাবে অ্যাওয়্যার, কিছু লোক আছে নট অ্যাওয়্যার, কার্ড পাবে তারেক রহমানের জয় বাংলা বলবে, ঠিক আছে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফিফথ কলামিস্ট যারা মানে নলেজেবল কিন্তু আত্মা বিক্রি করে দিছে, ঠিক আছে? ওই ফরেন ফান্ডের টাকা আসে, ওই টাকা দিয়ে মনে করেন যে দেশটাকে রেডি করছে। আমার কথা হচ্ছে আপনি আমার সারাদিন সমালোচনা করেন, ঠিক আছে, এটার আমি ভয় পাই না। কিন্তু আপনি যখন ফরেন ফান্ডেড হয়ে মনে করেন যে পরিকল্পিতভাবে মানে ইয়ে করেন, সমালোচনা করেন এবং দেশের ক্ষতি করেন, তখন আমি আপনার বিরুদ্ধে মানে সোচ্চার হব এই কারণে, কারণ আপনি এই জায়গায় মা, মাটি, দেশ এই তিনটাই বিক্রি করতে পারেন আপনি।